গুড মর্নিং স্টুডেন্ট। কম্পিটিটিভ এক্সাম চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমরা বিভিন্ন কম্পিটিটিভ যে সমস্ত সাবজেক্টের উপরে পরীক্ষা নেওয়া হয় সেগুলো আমরা একে একে কভার করছি। আমরা আগের দিন জিওগ্রাফি সিলেবাসটা শেষ করে দিয়েছিলাম, অর্থাৎ কী কী পড়বো আমরা সেটা আমরা দেখে নিয়েছিলাম। তো আজ থেকে আমরা টপিকে চলে আসবো। তো আমাদের প্রথম টপিক হবে কন্টিনেন্ট, আজ ক্লাস 2। কন্টিনেন্ট অর্থাৎ যার বাংলা প্রতিশব্দ মহাদেশ। তো আমরা প্রথমে জানবো এই মহাদেশ কীভাবে সৃষ্টি হয়েছে এবং বর্তমানে আমরা বিশ্বের ম্যাপ দেখলে মহাদেশগুলো যেরকম আকৃতিপ্রাপ্ত হয়েছে সেগুলোই বা কীভাবে শুরু হলো। তো দেখো, আমি বোর্ড কিছু ওয়ার্ক করেছি। প্রথমে এই ছবিটা দেখা যাক। এখানেতে তোমরা দেখতে পাচ্ছ একটা অংশ আমি প্লাস চিহ্ন দিয়েছি আর একটা ডট ডট চিহ্ন দিয়ে চিহ্নিত করেছি। তো এই প্লাস চিহ্ন দিয়ে যেখানে চিহ্নিত করা হয়েছে এটা একটা স্থলভাগকে চিহ্নিত করা হয়েছে, অর্থাৎ সবথেকে পৃথিবীর বড় যে স্থলভাগ বহু লক্ষ লক্ষ বছর আগে অবস্থা, যেটাকে আমরা প্যানজিয়া নাম দিয়েছিলাম। এবং বাকি যে অংশটা লক্ষ্য করতে পারছো, এই জলের যে অংশটা, এটা প্যানথালাসা। তো হঠাৎ কী করে এরকম তৈরি হয়ে গেল পৃথিবীর উপরে? তো তার ব্যাকগ্রাউন্ডটা আমি একটু বলছি। পৃথিবী যখন উত্তপ্ত ছিল, তারপর লক্ষ কোটি বছর ধরে ধীরে ধীরে শান্ত, অর্থাৎ তার যে উপরের অংশ সেটা শীতল হতে শুরু করে এবং কঠিন হতে শুরু করে। তো এরকম অবস্থা লক্ষ লক্ষ বছর চলার পর পৃথিবীর একটা অংশে কঠিন স্তর দ্বারা একটা মহাদেশের মতো বা স্থলভাগ তৈরি হয়। তো সেটাকে আমরা নাম দিয়েছিলাম প্যানজিয়া, ঠিক আছে। আর বাকি যে সব বড় জলভাগ অংশটা সেটা দিয়েছিলাম প্যানথালাসা। তো এতদূর পর্যন্ত আমাদের ক্লিয়ার। তাহলে প্যানজিয়া হলো সব থেকে বড় মহাদেশ আর প্যানথালাস হলো সব থেকে বড় মহাসাগর। তো এরপরে আরও লক্ষ লক্ষ বছর পর টাইডাল ফোর্স, অর্থাৎ জোয়ারি যে ফোর্স, এই জলের যে তরঙ্গের কারণে আমরা জানি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। তার ফলে পৃথিবীর উপরে সূর্যের একটা আকর্ষণ ক্রিয়া করে, আর কোনো কঠিন বস্তুর উপরে যে তরল জলভাগ রয়েছে সেই জলভাগটা আগে আকর্ষিত হবে। তার ফলে একটা গতি সৃষ্টি হবে এবং যে গতিটা বারবার এই যে মহাদেশ রয়েছে এর উপরে আঘাত করার কারণে এটা ভেঙে যায়। আর দ্বিতীয় ফোর্স কি না, গ্র্যাভিটেশনাল ফোর্স। তো এই দুটো বলের কারণে এরকমভাবে ভেঙে যাচ্ছে এবং পরবর্তীকালে সেগুলো একটা অপরের কাছে যুক্ত হয়ে আমাদের বর্তমান যে পৃথিবীর রূপ তোমরা দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন মহাদেশগুলো অবস্থিত। তো আমরা আরেকভাবে বুঝে নিতে পারি যে এই মহাদেশগুলো কীভাবে তৈরি হয়েছে। আমরা যদি পৃথিবীর অভ্যন্তরীণ গঠন পর্যালোচনা করি সেখানে দেখতে পাবো পৃথিবীর মেন 3টি স্তর রয়েছে। তবে এখানে বলে রাখা দরকার যে পৃথিবীর অভ্যন্তরে খুব বেশি গর্ত খুলে পৃথিবীর যে অভ্যন্তরীণ গঠন সেটা জানা সম্ভব হয়নি। সেটা জানা সম্ভব হয়েছে এরকমভাবে যে মনে করো কোনো উল্কাপিণ্ড যখন পৃথিবীতে আসে তখন যেহেতু পৃথিবীর এই মহাবিশ্বের সব বস্তু পৃথিবীর মতোই প্রায়, সেই জন্য তার যদি গঠন পর্যালোচনা করে দেখা যায় তো পৃথিবীর সঙ্গে সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তো ওই রকমভাবে পর্যালোচনা করে দেখা গেছে যে প্রতিটা অ্যাস্টেরয়েডের মধ্যে বা মহাজাগতিক বস্তুকণার মধ্য কেন্দ্রীয় অঞ্চলটা কিছুটা নরম উত্তপ্ত পদার্থ থাকে। তো সেরকমভাবেই পর্যালোচনা করে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন লক্ষ্য করা গেছে যে পৃথিবীর কেন্দ্রেও রয়েছে এই উত্তপ্ত গলিত ম্যাগমা, যার ঘনত্ব খুব বেশি কিন্তু তরল অবস্থায় রয়েছে, যেটাকে বলা হয় কোর। দ্বিতীয় ম্যান্টেলের উপরের অংশে একটা স্তর যেখানে ম্যাগমা রয়েছে, অর্থাৎ পৃথিবীর যে সমস্ত কঠিন পদার্থগুলো সেগুলো চাপ এবং তাপের কারণে তরল অবস্থায় থাকে, যে স্তরটাকে আমরা অ্যাস্থনোস্ফিয়ার বলি। এবং এর সবচেয়ে উপরের স্তর যেখানে মানুষ বসবাস করে, নদী, সমুদ্র, বায়ুপ্রবাহ সব কিছু কার্যকলাপ লক্ষ্য করা যায়, সেটাকে বলা হবে কার্স্ট। এবং ম্যান্টেল এবং কার্স্টের মধ্যবর্তী অঞ্চলে তোমরা দেখতে পাচ্ছ প্লেট বলে আমি একটি জায়গায় চিহ্নিত করেছি, অর্থাৎ অ্যাস্থনোস্ফিয়ারের ঠিক ওপরে পাত ভাসমান,
পাত হলো সেই রকম, তোমরা সহজেই বুঝতে পারবে। মনে করো বাটির মধ্যে যদি আমি কিছু পরিমাণ গুড় দিয়ে দিই এবং তার উপরে কতগুলো বাতাসা দিয়ে দিই, তোমরা লক্ষ্য করতে পারছো যে এই গুড়ের সঙ্গে ম্যাগমার সাদৃশ্য খুব বেশি, কারণ এটা তরল অবস্থায় রয়েছে এবং পাতগুলো ধীরে ধীরে নড়াচড়া করতে পারবে। এবং তোমরা লক্ষ্য করতে পারছো যে এগুলো মোটামুটি বছরেতে 10 থেকে 12 সেন্টিমিটার পর্যন্ত লড়তে পারে। তবে একটা পাত যদি আরেকটা পাতের কাছাকাছি চলে আসে, এগুলো আমি পরে আলোচনা করে দেবো, তবুও একটু হালকা করে বলে দিচ্ছি যে একটা পাত আরেকটা পাতের কাছে আসতে পারে, একটা পাত আরেকটা পাশ থেকে দূরে যেতে পারে, বা পাশাপাশিও এর চলন ঘটতে পারে। তো এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এখানেতে পর্বতের সৃষ্টি হবে, ভঙ্গিল পর্বত, ভাতজাত পর্বত। এখানেতে যেটা সৃষ্টি হবে সেটা হচ্ছে রিজ, অর্থাৎ একটা গভীর গর্ত সৃষ্টি হতে পারে। আর এই অঞ্চলে মহাদেশের সৃষ্টি হতে পারে বিভিন্ন ধরনের। তো এখন লক্ষ্য করি, এখানেতে তোমরা ম্যাপে চলে আসো। এখানে দেখতে পাচ্ছ যে মহাদেশগুলোর নাম আমি উল্লেখ করেছি। প্রথমত আমরা যে মহাদেশে বসবাস করি সেটা হচ্ছে এশিয়া, আর আমাদের ভারতের অবস্থান এখানে। তারপরে আছে, তার বাঁ দিকে যদি চলে আসে তাহলে ইউরোপ, তার নিচে আফ্রিকা, একদম আমাদের ভারতবর্ষের উল্টো দিকে অবস্থান করছে বা এশিয়ার উল্টো দিকে অবস্থান করছে নর্থ আমেরিকা। নর্থ আমেরিকার নিচে আছে সাউথ আমেরিকা, এবং সর্বদক্ষিণে যদি চলে আসে তাহলে আন্টার্কটিকা, এবং এশিয়া এবং আন্টার্কটিকার মাঝামাঝি অঞ্চলে রয়েছে অস্ট্রেলিয়া, যেটা কিন্তু নিরক্ষরেখার খুব কাছাকাছি। আর এদিকে চলে আসে একবার নর্থ পোল। নর্থ পোলের কাছাকাছি আছে আর্কটিক ওশেন, এবং সাউথ ও নর্থ আমেরিকা ও ইউরোপ ও আফ্রিকার মাঝে রয়েছে আটলান্টিক ওশেন। আর অস্ট্রেলিয়া ও এশিয়ার মাঝামাঝি রয়েছে ইন্ডিয়ান ওশেন, আর এখানে আছে সাউথার্ন ওশেন। আর এদিকে রয়েছে এশিয়ার পূর্ব দিকে ও উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে যে অংশটা, সেটা হচ্ছে প্যাসিফিক ওশেন বা প্রশান্ত মহাসাগর। তো আমরা এখানে একটা পৃথিবীর মধ্যে মনে করো যদি লক্ষ্য করি, দেখতে পাবো এটাকে যদি আমরা 0 ডিগ্রি ধরি, মোটামুটি এরকম একটা আকৃতি পৃথিবী অবস্থান করছে। ঠিক আছে, তোমরা এগুলো নোট করে নাও, 2 মিনিট সময় দিচ্ছি। তারপরে আমরা প্রথম যে মহাদেশ এশিয়া সম্পর্কে বিভিন্ন ডেটা আমরা কালেক্ট করব। আচ্ছা, যদি কন্টিনেন্টের ডেফিনেশন বা সংজ্ঞা লিখতে চাই, তাহলে আমাদেরকে লিখতে হবে এ লার্জ ল্যান্ড মাস কল্ড কন্টিনেন্ট। দ্বিতীয়তে কতগুলো মহাদেশ রয়েছে, 7টা মহাদেশ, সেটি আমরা লিখে নেব। দেয়ার আর 7 continent are found in the world। থার্ড পয়েন্টে আমরা এর এরিয়া বেসিসে কোন মহাদেশের কীরকম আয়তন সেটা অনুসারে আমরা লিখে নেব। এরিয়া বেসিসে 1 নম্বরে আসবে এশিয়া, তার থেকে ছোট নর্থ আমেরিকা, তার থেকে ছোট সাউথ আমেরিকা,
তার থেকে ছোট আন্টার্কটিকা, তার থেকে ছোট ইউরোপ, তার থেকে ছোট অস্ট্রেলিয়া। আর যদি পপুলেশনের ভিত্তিতে দেখি, তো এক্ষেত্রেও প্রথমে এশিয়ায় আসবে, তারপরে আসবে আফ্রিকা, নেক্সট ইউরোপ, নেক্সট নর্থ আমেরিকা, নেক্সট সাউথ আমেরিকা, নেক্সট অস্ট্রেলিয়া, নেক্সট আন্টার্কটিকা। ঠিক আছে, এগুলো নোট করে নাও। তারপর আমরা এশিয়া কন্টিনেন্টে চলে আসবো। সেখানে দেখব যে এশিয়া শব্দের অর্থ কী, সবথেকে বড় পাহাড় পর্বত, জলাধার, টেম্পারেচার কেমন, এবং এশিয়া মহাদেশের যে সমস্ত দেশগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। হেডিং দাও এশিয়া কন্টিনেন্ট। প্রথমে লেখো ওয়ার্ল্ড লার্জেস্ট কন্টিনেন্ট অ্যাকর্ডিং টু এরিয়া অ্যান্ড পপুলেশন। অ্যাকর্ডিং টু এরিয়ার জায়গায় লিখব টোটাল বিশ্বের 30% মানুষ এখানে বসবাস করে, অ্যান্ড 30% এরিয়া, টোটাল যে বিশ্বের এরিয়া তার 30% এশিয়া দখল করে থাকে, অ্যান্ড পপুলেশন, টোটাল বিশ্বের যা পপুলেশন তার 60% বসবাস করে এশিয়াতে। এরপরে এশিয়া শব্দটা অর্থ এসেছে আসু থেকে, যার অর্থ হচ্ছে ইস্ট, অর্থাৎ পূর্ব। ইউরোপ and Asia connected are continent are separated by Caucasus Mountain plus Suez Khal plus Mediterranean Sea plus Black Parbot, Black Sea, Caspian Sea, ইউরাল পর্বত। দেখো কোথায় কি অবস্থান করছে। এটা হয়ে যাবে আমাদের সুয়েজ খাল, এটা সুয়েজ,
এরপর এখানে অবস্থান করছে একটা মাউন্টেন, এটা হয়ে যাবে ককেশাস পর্বত। এরপরে এখানেই রয়েছে, এটা হচ্ছে ভূমধ্যসাগর বা মেডিটেরিয়ান সি। আর এখানটায় অবস্থান করছে ব্ল্যাক সি। এরপরে এখানে রয়েছে ক্যাসপিয়ান সি। এরপর এখানে অবস্থান করছে ইউরাল পর্বত। এর পশ্চিম দিকটা তোমরা দেখতে পাচ্ছ আফ্রিকা মহাদেশ, আর এর পূর্ব দিকটা এশিয়া। জাস্ট এটা এইভাবে এর ভাগ করছে, এবং এর পশ্চিম দিকটা ইউরোপ মহাদেশ। ঠিক আছে, এটা লিখে নাও। তারপরে লেখো এশিয়া অ্যান্ড নর্থ আমেরিকা separated by Bering water boundary। অর্থাৎ ঠিক এইখানটাই পড়ছে, এই জায়গাটায় বেরিং প্রণালী। এরপর আরও কিছু পয়েন্ট লিখে নাও এক দুই করে। ওয়ার্ল্ড লার্জেস্ট পেনিনসুলা, উপদ্বীপ। অর্থাৎ পৃথিবীর সবথেকে বড় যে উপদ্বীপ সেটা কিন্তু আমাদের ইন্ডিয়াতে রয়েছে, যার নাম হচ্ছে, সরি ইন্ডিয়াতে নয়, আমাদের এশিয়াতে অবস্থিত, যার নাম আরব পেনিনসুলার। দু নম্বর, ওয়ার্ল্ড হাইয়েস্ট মাউন্টেন, আমরা সকলেই জানি হিমালয়। ওয়ার্ল্ড লার্জেস্ট লেক ক্যাসপিয়ান সি। তোমাদের ক্যাসপিয়ান সি কোথায় সেখানে আমি দেখিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ যে ক্যাসপিয়ান সি, এটা হচ্ছে ওয়ার্ল্ড লার্জেস্ট লেক। ঠিক আছে, মোটামুটি তোমরা যদি এখানে যে ক্লাসগুলো পড়ানো হচ্ছে এই ক্লাসগুলো করো এবং তারপরে সালের কোশ্চেনগুলো লক্ষ্য করো, সেখানে দেখতে পাবে প্রায় 80% কোশ্চেন কমন, আর বাকি যে 20% সেটা তোমাকে নিজেকে পড়াশোনা করে অর্জন করতে হবে, বিভিন্ন বই স্টাডি করতে হবে। তো তোমরা পরীক্ষা করে দেখে নিতে পারো যেখান থেকে কোশ্চেন কমন আসছে কি না। অবশ্যই আসবে, কারণ সেইভাবেই আমাদের সিলেবাসটা আমরা তৈরি করে নিয়েছি। আচ্ছা, এশিয়া কন্টিনেন্টের মধ্যে আমরা প্রথম যে দেশ সম্পর্কে আলোচনা করব সেটা পাকিস্তান।
ইন্ডিয়া সম্পর্কে আমরা যে ইন্ডিয়ান জিওগ্রাফি যেখানে পড়বো সেখানে আলোচনা করে নেব। প্রথম হেডিংটা হলো পাকিস্তান। লেখো, it was established in 1947 separated from India by Red Cliff Line. অর্থাৎ ইন্ডিয়া 1947 সালে ভারত থেকে আলাদা হয়, আর এটা আলাদা হয়েছে রেড ক্লিফ লাইন দ্বারা, যেটা তুমি যদি লক্ষ্য করতে পারবে। আচ্ছা, ভারতের ম্যাপটা এখানে আমি এঁকে দিচ্ছি। তো এই অঞ্চল বরাবর একটা, আচ্ছা অন্য কালিতে দেখিয়ে দিচ্ছি, এই অঞ্চল বরাবর যে লাইনটা রয়েছে এটা হচ্ছে পাকিস্তান, এভাবে চলে যাচ্ছে। তো এই অঞ্চল বরাবর যে রেখাটা রয়েছে সেটা হচ্ছে রেড ক্লিফ লাইন। এরপর আরও লেখো, মেজর রিভার, প্রধান নদী, ইন্দাস। ইন্দাস রিভার থেকে অনেক ক্যানেল তৈরি করা আছে, সেই জন্য এটা কান্ট্রি অফ ক্যানেল বলে পরিচিত। এটা লিখে নাও, ক্যানেলস আর constructed পাকিস্তানকে কি বলা হচ্ছে, কান্ট্রি অফ ক্যানেল, কান্ট্রি অফ ক্যানেল। পরের পয়েন্টে লেখো, সল্ট রেঞ্জ মাউন্টেন থেকে মিনারেলস অর্থাৎ বিভিন্ন খনিজ পদার্থ পাওয়া যায়। সল্ট রেঞ্জ আচ্ছা, রেঞ্জ বলতে কি বোঝায় বলো তো? রেঞ্জ হলো যখন অনেকগুলো পর্বত একসঙ্গে অবস্থান করবে তখন সেটাকে আমরা কি বলবো, রেঞ্জ। যেমন হিমালয়ে অনেকগুলো পর্বত রয়েছে, সেই জন্য হিমালয়কে আমরা কিন্তু পর্বত শ্রেণী বলে উল্লেখ করি। একটা লিখে নাও, সাতা, SWAT, সাত রিভার ভ্যালি। এই সাত রিভার ভ্যালিকে বলা হয় হেভেন অফ পাকিস্তান। কারণ এখানে গম, সুগার কেন উৎপাদন হয়, খুব বেশি পরিমাণে উৎপাদন হয়। আর যদি ইম্পর্টেন্ট বলতে চাও তাহলে এখানে একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর আছে, খুশবু, KHUSHABU, খুশবু অ্যাটমিক রিঅ্যাক্টর। ব্যাস,
মোটামুটি পাকিস্তান সম্পর্কে এটাই যথেষ্ট। এরপরে হেডিং দাও 2 নম্বরের আফগানিস্তান। আফগানিস্তান ভারত থেকে আলাদা হয় ডুরান লাইন দিয়ে, সেটা লিখে নাও। ইন্ডিয়া separated by Durand লাইন। আর যদি লোকেশনের কথা বলতে চাই তাহলে এই ডুরান লাইনটা এখানেতে অবস্থান করছে, আর এটা হয়ে যাবে আমাদের আফগানিস্তান। এরপর আরেকটা পয়েন্ট লিখে নাও, দুটো পয়েন্টই যথেষ্ট। এই আফগানিস্তানে সবথেকে বেশি পরিমাণে আফিম উৎপাদন হয়। ওয়ার্ল্ড লার্জেস্ট প্রোডাকশন কান্ট্রি। of আফিম, OPEIUM। ব্যাস, এরপরে পরের কান্ট্রি চলে আসো, শ্রীলঙ্কা। তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খুলে দেখতে পারো। WBCS, SSC CGL, CHSL, MTS, রেলওয়ে, মোটামুটি এই জিওগ্রাফি থেকে যে বিষয় করানো হচ্ছে প্রায় 80% কোশ্চেন কমন পাবেই পাবে। 3 নম্বরে লেখো শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার পূর্ব নাম ছিল কাইলুন, CEOILON, ওল্ড নেম। এর শেপ যদি জিজ্ঞেস করে যে শ্রীলঙ্কা কী ধরনের আকৃতি, তাহলে কোকোনাট আকৃতি। এটাও পরীক্ষায় অনেক সময় চলে আসতে পারে, এটা লিখে নাও। এরপরে মেজর রিভার অর্থাৎ প্রধান নদী যদি আমরা শ্রীলঙ্কার দেখি, এর নাম হচ্ছে মহাবলী গঙ্গা। আর শ্রীলঙ্কা তোমরা সকলেই জানো ভারতের দক্ষিণে এখানে অবস্থিত। আর এর হাইয়েস্ট পিক অ্যাডামস পিক, ADAMS, অ্যাডামস পিক। সেপারেটেড ফ্রম ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়া থেকে বিচ্ছিন্ন হয়েছিল পাক জলসন্ধি। এই অঞ্চলটা, এটা পাক, ওরা বাংলাতে প্রণালী লিখে, প্রণালী। পার্ক স্ট্রিট। ঠিক আছে স্টুডেন্ট, আজকের মতো এই পর্যন্তই থাক। তোমরা বাকি ক্লাসগুলো করার জন্য আমরা প্রত্যেক দিন একটা করে, দুটো করে, যতটা করে সম্ভব হবে ক্লাস দিতে থাকবো। তোমরা সেগুলো ভালো করে খাতায় নোট করে নিতে পারো। অবশ্যই নোট করো, কারণ
শুধু ভিডিওটা দেখলে তোমাদের মনে কিন্তু থাকবে না, এবং পরীক্ষার সময় শুধু এগুলোকেই তোমরা যদি একবার পড়ে চলে যাও, ব্যাস পরীক্ষাতে অবশ্যই কমন পাবে। আর তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখে নিতে পারো, সেখান থেকে তোমরা এগুলো পড়লে সলভ করতে পারবে।